নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর এই ভিডিওতে অনেক খবর দেওয়ার রয়েছে। ইস্ট বেঙ্গলের ঘরের খবর তো দেওয়ার রয়েছেই অতি অবশ্যই। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে রিচার্ড সেলিস কেমন রয়েছেন, এই বিষয়ে জানতে চেয়েছিলেন। পাশাপাশি অনেকে বলেছিলেন যে কর্মকর্তাদের বিরুদ্ধে সোচ্চার হন। আমি কিন্তু লাস্ট কয়েকটা ভিডিওতে ইস্ট বেঙ্গলের কর্মকর্তাদের নিয়ে সত্যিই সোচ্চার হয়েছি বলেও চলেছি। আপনারাও তাতে বলছেন, আপনারা আপনাদের মতামত দিচ্ছেন অতি অবশ্যই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে। আমি জানি না ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তবে ভিডিও শুরুতেই বলবো যে ভিডিওটা অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আর কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো। আর সেটা করতে গেলে আপনাকে ভিডিওটা পুরোটা দেখে তারপরে কমেন্ট করতে হবে কিন্তু। শুরুতেই যা খুশি তাই লিখে দেবেন না। আ গালিগালাজ তো করবেনই না। চেষ্টা করুন না করতে। কারণ অনেক বিভিন্ন বয়সী মানুষজন দেখেন, বিভিন্ন জায়গার লোকজন দেখেন। এরই পাশাপাশি যেটা বলতে হয় যে আপনি যদি চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই যে খবরটা দেব অত্যন্ত ভালো খবর। ইস্ট বেঙ্গলের সামনে ট্রফি জয়ের হাতছানি। কিভাবে? কলকাতা লিগ আপনারা জানেন কলকাতা লিগ হচ্ছিল, যদিও একেবারে ইস্ট বেঙ্গল তুঙ্গে ছিল এই কলকাতা লিগে, তাদের পারফরম্যান্স কিন্তু তুঙ্গে ছিল। কিন্তু একটা সময় কোনো এক অজানা কারণেই বলবো আমি, কলকাতা লিগের খেলাগুলো বন্ধ হয়ে যায়। ইস্ট বেঙ্গল টপ করছিল এবং ইস্ট বেঙ্গল মোহামেডান যথেষ্ট ভালো খেলেছে। পাশাপাশি ডায়মন্ড হারবার এফসি তারাও ভালো খেলছিল কলকাতা লিগ। কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু তুঙ্গে ছিল তাদের পারফরম্যান্স। জেসন টিকে, আমান সিকেদের পারফরম্যান্স অসাধারণ ছিল বললেও কম বলা হয়। তো কলকাতা লিগের ফাইনাল কার্যত সেই ফাইনালের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এক্ষেত্রে ১৩ই ফেব্রুয়ারি, যদিও এটা ফাইনাল নয়। আসলে আসলে কলকাতা লিগটা এমনই হয়, লিগ টেবিলে যারা শীর্ষে থাকবে তারাই চ্যাম্পিয়ন। তো সেই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অতি অবশ্যই ইস্ট বেঙ্গল রয়েছে এবং ডায়মন্ড হারবারের সঙ্গে এই ম্যাচটাই কার্যত ফাইনাল ম্যাচ হতে চলেছে। নৈহাটিতে হবে সেই ম্যাচটা ১৩ই ফেব্রুয়ারি। ইস্ট বেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি তাদের মধ্যে খেলা হবে। পাশাপাশি ১৮ই ফেব্রুয়ারি মোহামেডানের সঙ্গে খেলা রয়েছে ডায়মন্ড হারবারের। তো ১৩ই ফেব্রুয়ারি ম্যাচটাই কিন্তু কার্যত ফাইনাল কলকাতা লিগের এবং ইস্টবেঙ্গলের সামনে এই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার একটা বড় সুযোগ আবারও চলে এসছে। ইস্টবেঙ্গলের সাম্প্রতিক যে পারফরম্যান্স তাতে অতি অবশ্যই আমি বলব এই শেষ ম্যাচটা, কলকাতা লিগের এই ম্যাচটা অতি অবশ্যই ইস্টবেঙ্গলের জেতা উচিত। টিমও যথেষ্ট ভালো আ এবং সর্বোচ্চ শক্তি দিয়েই এই ম্যাচটা জিতে এই ট্রফিটা অন্তত ঘরে তোলা উচিত ইস্টবেঙ্গলের কাছে। কারণ যেকোনো জয়ই কিন্তু মোটিভেশন হয়। এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। ইস্টবেঙ্গলের মহিলা টিমও কিন্তু তুঙ্গে চলছে তাদের পারফরম্যান্স। আ একেবারে পুরুষরা যেটা পাচ্ছে না, কিন্তু মহিলা টিমও কিন্তু বেশ ভালো খেলছে। লিগে টপ করছে। যে ওমেন্স লিগ চলছে তাতে কিন্তু লিগে টপ করছে মহিলা ফুটবল টিম। আবার জুনিয়রদের কারো মিশ্র ফলাফল দেখা যাচ্ছে। কখনো তারা ডার্বিতে হেরেও যাচ্ছে। সেই খবরও কিন্তু দিচ্ছি বা দিয়েছি। সেগুলোও ঘটছে। এবার আসা যাক রিচার্ড সেলিসের খবরের দিকে। রিচার্ড সেলিস কিন্তু ১ম ম্যাচেই একেবারে নজর কেড়েছে। সমর্থকদের তো বটেই, কোচেরও নজর কেড়েছেন এবং তিনি মনে করছেন তার যে সমস্যা, গোলমুখ খোলার যে সমস্যা বিপক্ষের, সেটা কিন্তু মিটিয়ে দিতে পারেন এই রিচার্ড সেলিস। আমরা দেখেছি যে আ এফসি গোয়ার বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেছে সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল। কিন্তু সেই আক্রমণ থেকে গোল তুলে আনতে তারা ব্যর্থ হয়েছে। দিয়ামান্তাকোসের যে পারফরম্যান্স সেটা নিয়েও কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো খুবই ক্ষুব্ধ তিনি। কারণ গোলমুখ খুলতে পারছে না। কিন্তু ১ম দিনই রিচার্ড সেলিস যে ঝলক দেখিয়েছেন, যেভাবে তার বল রিসিভ করা থেকে শুরু করে আ একেবারে গোলের কাছাকাছি পৌঁছে যাওয়া, চোরা গতি তার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিঃসন্দেহে সদস্য সমর্থকদের নজর কেড়েছে। অস্কার ব্রুজো তার অন্যথা নয়। তিনিও কিন্তু যথেষ্ট ইমপ্রেসড রিচার্ড সেলিসকে নিয়ে। কিন্তু রিচার্ড সেলিস চোট পেয়ে কিছুটা সময় বসে যান তিনি। তার পরিবর্তে সায়ন ব্যানার্জিকে নামানো হয়েছিল। অনেকেই বলছিলেন যে রিচার্ড সেলিসের এই চোটটা কতটা গুরুতর। তিনি কি পরের ম্যাচ খেলতে পারবেন? কেউ আবার কটাক্ষ করে বলছিলেন রিচার্ড সেলিস তো সিজন আউট। আমি বলব যে তাদের মুখে শত্রুদের মুখে ছাই দিয়ে জানাবো রিচার্ড সেলিস কিন্তু ঠিক আছেন, সুস্থ আছেন। নাওরেম মহেশেরও একটা ক্র্যাম্প লেগেছিল। তিনিও কিন্তু সুস্থ। পরবর্তী ম্যাচ অর্থাৎ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দুজনকেই পাওয়া যাবে। রিচার্ড সেলিসের চোটটা এমন গুরুতর নয়। একটা ক্র্যাম্প মতো লেগেছিল। এটা হতেই পারে। যেকোনো ফুটবলারের ক্ষেত্রে এটা হয়। তো তেমনই একটা চোট, খুব একটা গুরুতর নয়। তবে যেটা খারাপ খবর যে
সাউল ক্রেসপো এবং আনোয়ার আলী তাদেরকে কিন্তু আরো বেশ কিছুদিন কিন্তু পাওয়া যাবে না, আরো বেশ কিছু ম্যাচে পাওয়া যাবে না। সাউল ক্রেসপোকে মনে করা হচ্ছিল যে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হয়তো পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু আশা খুবই ক্ষীণ সাউল ক্রেসপোকে হয়তো সেই ম্যাচেও পাওয়া যাবে না। এবার অস্কার ব্রুজো বলছেন যতদিন টিমের ফুটবলাররা যতক্ষণ না সুস্থ হয়ে আসছেন, টিমের পারফরমেন্স তারা ভালো করার চেষ্টা করছেন, প্রচুর অ্যাটাক করেছেন, ভালো খেলেওছে। ইনফ্যাক্ট আমরা দেখেছি যে মোহনবাগান ম্যাচটাও কিন্তু ইস্টবেঙ্গল ভালো খেলেছিল, ডার্বি ম্যাচ, এবং এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচটাও কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলেছিল, কিন্তু কোথাও গিয়ে গোল করতে পারেনি। বড় প্লেয়াররা নেই, সেটা একটা বড় মানে কি বলবো ডিসঅ্যাডভান্টেজ, যেমন পাশাপাশি প্রচুর প্লেয়ার সুযোগও পাচ্ছে, সেইটা কিন্তু কোথাও গিয়ে মাঠে ফসল ফলাতে পারছে না, ভালো খেললেও গোলমুখ খোলা যাচ্ছে না। সেই দিক থেকে দেখতে গেলে বলা যেতে পারে যে সাউল ক্রেসপোদের অভাব তো অনুভূত হচ্ছে, কিন্তু গোল যারা করার তারা যদি করতে না পারেন, সাউল ক্রেসপোরা এসেও কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। আমার অস্কার ব্রুজো কিন্তু মনে হয় তিনিও সেটাই বলতে চাইছেন। তো কেরালা ব্লাস্টার্স টিমটা তারাও কিন্তু হাল ছেড়ে দিয়েছেন, পরের সিজনের জন্য তারা টিম তৈরি করছেন এখন থেকেই। তারা যে সার্জিও লোবেরোকে আনতে চলেছেন বলে শোনা যাচ্ছে, আবার একটা সূত্র মারফত জানতে পারলাম যে এই কেরালা ব্লাস্টার্সের যে লোভনীয় অফার ছিল সার্জিও লোবেরো, তিনি কিন্তু সেই অফার নাকি ডিনাই করেছেন, তিনি ওড়িশাতেই থেকে যাবেন বলে জানা যাচ্ছে। এটা একটা সূত্র মারফত জানা যাচ্ছে। আবার অপরদিকে জানা যাচ্ছে যে তিনি কেরালা ব্লাস্টার্সের সঙ্গে তার একটা চুক্তি মোটামুটি হয়ে গিয়েছে, তিনি পরের সিজনে কেরালা ব্লাস্টার্সে কোচ হচ্ছেন এবং সেই মতো তিনি তার পছন্দের প্লেয়ারদেরকে সেখানে নিয়ে যাচ্ছেন। তো দেখা যাক কোনটা সত্যি কোনটা মিথ্যে বেরিয়ে আসে। এইসবের মাঝখানে কিন্তু মোহনবাগান খেলতে নামছে চেন্নাই এফসির বিরুদ্ধে। যদিও চেন্নাইয়ের অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু তারা যথেষ্ট ভালো টিম ছিল, কিন্তু তাদের পারফরমেন্স গ্রাফ খুবই খারাপ। তারা জাস্ট ইস্টবেঙ্গলের ওপরেই অবস্থান করছে। তো এহেন চেন্নাই এফসির বিরুদ্ধে জিততে মরিয়া মোহনবাগান স্পোর্টিং ক্লাব, কারণ তাদের তো লিগ শিল্ডের দৌড়ে তারা রয়েছেন এবং তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এফসি গোয়া। এফসি গোয়ার বিরুদ্ধেই ইস্টবেঙ্গলে রয়েছিল, এফসি গোয়া এই ম্যাচটা জিতে তারা মোহনবাগানের কাছাকাছি পৌঁছে গিয়েছে। যদিও দুটো দলের ফারাক পয়েন্ট তালিকাতে প্রথম দ্বিতীয় হলেও পয়েন্টের ফারাক কিন্তু 6 পয়েন্ট। ফলত মোহনবাগান যদি এই ম্যাচটা ড্র করে বা হেরে যায় কোনোভাবে, তাহলে কিন্তু তাদের জন্য খুব একটা ভালো হবে না, কারণ পরের ম্যাচগুলোতে এফসি গোয়াও কিন্তু ছেড়ে কথা বলবে না। তো তারা লিগ শিল্ডের দৌড়ে কিন্তু রয়েছে এখনো, তো তারা চাইবে এই ম্যাচটা জিততে। কিন্তু তাদেরও বেশ কয়েকজন প্লেয়ারের চোট রয়েছে। আব্দুল সামাদকে নিয়ে যাওয়া হয়েছে যদিও, কিন্তু তাকে খেলানো হবে বলে মনে হচ্ছে না। মোটামুটি তারা জামশেদপুরের বিরুদ্ধে যে টিম খেলানো হয়েছিল, প্রথম যে একাদশ খেলেছিল সেই একাদশই রাখতে চাইছেন। আশিক কোরিনিয়ান তিনি যাননি, চোট রয়েছে তার। অনিরুদ্ধ থাপার চোট রয়েছে, সাহাল আব্দুল সামাদেরও চোট রয়েছে, কিন্তু তবু তাকে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচটা আটকে যাওয়া কোথাও গিয়ে একটা হলেও একটু ধাক্কা খেয়েছে মোহনবাগান। এখন সেই, যদিও মোহনবাগান মানে একের পর এক ম্যাচ যেভাবে তারা পারফর্ম করছে, জিতে চলেছে, পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে, এই ম্যাচটা আটকে যাওয়াটা খুব একটা বড় বিষয় নয়। তবে চেন্নাই ম্যাচটা যদি তারা কোনোভাবে আটকে যায় বা পয়েন্ট হারায়, তাহলে কিন্তু একটু সমস্যায় পড়তে হতে পারে। সমস্যায় মিনস হচ্ছে তারা লিগ শিল্ডের দৌড় থেকে তারা কিছুটা হয়তো তাদের সঙ্গে এফসি গোয়ার ফাইটটা আরো বাড়বে। এমনিতে একটু সমস্যা, অনেকটা দূরে রয়েছে, কিন্তু আরো কাছাকাছি চলে আসবে এফসি গোয়া। তো সেটা একটা বিষয়। তো এটা নিশ্চয়ই মোহনবাগান কোচ চাইবেন না। ফলত এই ম্যাচটা তারা জেতার জন্য ঝাঁপাবেন, এটা আর বলে রাখার অপেক্ষা রাখে না। তো তাদের এই ম্যাচে কিন্তু তাদের একসময়ের ঘরের ছেলে প্রীতম কোটাল তাদের বিরুদ্ধে মাঠে নামবে এবং তিনি মোটামুটি চেন্নাই এফসির যে ডিফেন্স তাকে লিড করবে বলা যেতে পারে। কারণ বিকাশ ইয়ামনামের সঙ্গে তার একটা সোয়াপ এক্সচেঞ্জ হয়েছে। কেরালা ব্লাস্টার্সে চলে গেছে বিকাশ ইয়ামনুম, আর তিনি এসছেন চেন্নাই এফসিতে। তো সেই কারণেই তিনি স্তম্ভ বলা যেতে পারে ডিফেন্সের। চেন্নাইয়ের এই মুহূর্তে দাঁড়িয়ে যা অবস্থা, তাতে এখন নিঃসন্দেহে প্রীতম কোটাল তার প্রাক্তন দলের বিরুদ্ধে ভালো খেলার চেষ্টা করবেন, সেটা আর বলে রাখার অপেক্ষা রাখে না। এবং যদি সেটা দেখা যায় যে তিনি আটকে দিতে পেরেছেন, তো তার থেকে আর বড় কিছু হয়ই না। তো দেখা যাক সেই ম্যাচের স্কোর লাইন কি হতে পারে, আপনারা প্রেডিক্ট করবেন। আর আপনাদের তো ইস্ট বেঙ্গলের খবর দিলামই অতি অবশ্য, এই এই ভালো খবরগুলো দিলাম। ইস্ট বেঙ্গলের সামনে ট্রফি জয়ের হাতছানি।
পাশাপাশি হচ্ছে সাউল ক্রেসপোর চোট বা আনোয়ার আলীর চোট এখনো গুরুতর। তো তাদেরকে পরের ম্যাচে হয়তো পাওয়া যাবে না। এরই পাশাপাশি রিচেট সেলিস এবং নাওরেম মহেশ তারা কিন্তু সুস্থ রয়েছেন। তাদের অতটা গুরুতর চোট লাগেনি। একটা ক্র্যাম্প লেগেছিল। তাদেরকে নেক্সট ম্যাচে পাওয়া যাবে। এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। তো এই ছিল আজকের এই ভিডিও এবং আপডেট দেওয়ার ছিল সেটা দিতেই এসেছিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো না লাগে সেটাও বলবেন। আর একটু পরামর্শ দিন আর কি করা যেতে পারে। সেটা বললে খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। এটা তো ফ্রি অফ কস্ট। মেম্বারশিপ নিতে পারেন, তার জন্য কিছুটা টাকা আপনাকে দিতে হবে। তো আপনি সেটা মনে করলে নিতে পারেন। আদারওয়াইজ আপনি ফ্রি অফ কস্টে সাবস্ক্রিপশনটা তো করতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে হবে। তাহলেই আমি যখন ভিডিও করব, ইউ উইল গট আ নোটিফিকেশন। তো টিল দেন, টাটা, বাই বাই। ভালো থাকবেন।